শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 14 নভেম্বর শুক্রবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: সৌদি আরবে প্রবল বৃষ্টিপাতে আকস্মিক বন্যা, নাগরিকদের নিরাপত্তার জন্য সতর্কতা জারি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। করিমগঞ্জে কংগ্রেস পরিবারতন্ত্র, হাফিজ রশিদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসেছেন একাংশ নেতৃবৃন্দ। ভোট গণনার বড় খবর। এখন পর্যন্ত খবর পাওয়া অনুযায়ী 200 পেরিয়ে গেল এনডিএ। পিছিয়ে পড়লেন তেজস্বী। আবারও বিহারে কি এনডিএ সরকার? বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ দেশ জুড়ে পালিত হচ্ছে শিশু দিবস। নবজাতক শিশু বিক্রি করায় শিলচরে গ্রেফতার দালাল। এবং শেষে বিহার ভোটের গণনার খবর। আবারও বিহারে মোদি ম্যাজিক, তৃতীয় স্থানে আরজেডি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, সৌদি আরবে প্রবল বৃষ্টিপাতে আকস্মিক বন্যা, নাগরিকদের নিরাপত্তার জন্য সতর্কতা জারি। সৌদি আরবের বেশিরভাগ এলাকায় প্রবল বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র নাগরিকদের নিরাপত্তা বজায় রাখতে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সতর্কবার্তা অনুযায়ী আজ শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত সৌদি আরব জুড়ে অস্থিতিশীল আবহাওয়ার কারণে মুষলধারে বৃষ্টি, বজ্রপাত এবং হঠাৎ বন্যার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন, এই পরিস্থিতি নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ এবং সাধারণ নিরাপত্তা বিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাতের প্রভাব দেশটির বিস্তীর্ণ এলাকায় পড়বে। এরই মধ্যে রয়েছে মক্কা, জেদ্দা, মদিনা, তাবুক, আল জৌফ উত্তর সীমান্ত অঞ্চল, হাইল আল কাসিম, রিয়াদ, পূর্ব প্রদেশ, আল বাহা, আশির এবং জাজান। বৃষ্টিপাতের মাত্রা অঞ্চলভেদে ভিন্ন হলেও কিছু এলাকায় তা মারাত্মক আকার নিতে পারে। আবহাওয়া বিভাগ নাগরিকদের পরামর্শ দিয়েছে, সরকারি সূত্র থেকে নিয়মিত আবহাওয়ার আপডেট নিন। বন্যাপ্রবল উপত্যকা ও নালা পারাপার এড়িয়ে চলুন। বৃষ্টির সময় বিশেষ করে কম দৃশ্যমানতার মধ্যে গাড়ি চালানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। উপকূলীয় এবং পার্বত্য এলাকায় বাসিন্দাদের জন্য সিভিল ডিফেন্সের নির্দেশনা মেনে চলা জরুরি। প্রশাসন জানিয়েছে, এই এলাকাগুলিতে ঝুঁকি তুলনামূলক বেশি, তাই সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আবহাওয়া কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দীর্ঘ বৃষ্টিপাতের তীব্রতা অঞ্চলভেদে ভিন্ন হতে পারে। কিছু এলাকায় জলের স্তর বৃদ্ধি এবং জলাবদ্ধতার কারণে নাগরিকদের চলাচলে সমস্যা তৈরি হতে পারে। সৌদি আরব প্রশাসন সংশ্লিষ্ট সব বিভাগে জরুরি অবস্থায় প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। তারা পর্যবেক্ষণ চালাচ্ছে এবং প্রয়োজন হলে দ্রুত উদ্ধার ও সহায়তার কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুত থাকবে। নাগরিকদের সচেতন থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসন উদ্ধার কার্যদের সঙ্গে সমন্বয় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে কোনো অপ্রত্যাশিত দুর্ঘটনা বা মানবিক ক্ষতি রোধ করা সম্ভব হবে। অপরদিকে বরাক উপত্যকার করিমগঞ্জ কংগ্রেস পরিবারতন্ত্র, হাফিজ রশিদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন একাংশ নেতৃবৃন্দ। আমি কোনোদিন আমার পরিবারের সদস্যদের কোনো পদের দায়িত্ব দিতে চাইনি, জানালেন হাফিজ রশিদ চৌধুরী। অসম প্রদেশ কংগ্রেসের সহসভাপতি ও হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে দলীয় অন্দরে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। প্রদেশ কংগ্রেসের নেতৃত্বকে বারবার ব্যবহার করে নিজের রাজনৈতিক স্বার্থ হাসিলের অভিযোগে ইতিমধ্যে জোর গুঞ্জন শুরু হয়েছে করিমগঞ্জ জেলা কংগ্রেসে। দলীয় একাংশ মহলের দাবি, সংগঠনকে ব্যবহার করে সংখ্যালঘু সমাজের আবেগকে হাতিয়ার বানিয়ে কৌশলে নিজের পরিবারের লোকজনকে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে নিচ্ছেন তিনি। জেলা কংগ্রেস তার হাতের মুঠোয় রাখতে কৌশল চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠতে শুরু হয়েছে। কংগ্রেসের এক প্রবীণ নেতা নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি জানান, হাফিজ রশিদ আজ যেভাবে প্রদেশ কংগ্রেসের উপরে চাপ সৃষ্টি করেছেন, তাতে করিমগঞ্জ কংগ্রেসের মূল কাঠামো ভেঙে পড়ার উপক্রম। তিনি সংখ্যালঘু সংগঠনগুলিকে ডাক হিসাবে ব্যবহার করে নিজেকে সংখ্যালঘু সমাজের একমাত্র মুখ বানাতে চাইছেন। করিমগঞ্জ জেলা কংগ্রেসের অভ্যন্তরে এখন অসন্তোষ চরমে। কেউ কেউ বলেছেন, এইভাবে চলতে থাকলে 2026-এর বিধানসভা নির্বাচনে করিমগঞ্জ কংগ্রেসের ভয়াবহ ভরাডুবি অনিবার্য। অভিযোগ, হাফিজ রশিদ নিজের পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে
দলীয় নীতি ও শৃঙ্খলাকে পদদলিত করেছেন। তালিকা দীর্ঘ। নিজের ভাই হুসেন আহমেদ চৌধুরীকে করেছেন জেলা কংগ্রেসের এক্সিকিউটিভ মেম্বার। নিজের বাগ্নে জামাইকে বসিয়েছেন ইয়ং ব্রিগেডের জেলা চেয়ারম্যান পদে। নিজের আপন বাগ্নিকে বানিয়েছেন বদরপুর চৈতন্যনগর ব্লকের কংগ্রেসের সভাপতি। নিজের বাতিজাকে দিয়েছেন জেলা কংগ্রেসের শাখা সংগঠনের দায়িত্ব। আরেক ভাই রফিক আহমেদ চৌধুরীকে উঠিয়েছেন প্রদেশ কংগ্রেস মিডিয়া ডিপার্টমেন্টের মিডিয়া প্যানেলিস্ট হিসাবে। নিজের শালকে দেওয়ান আব্দুল হাকিম চৌধুরী হয়েছেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক। ইয়ং ব্রিগেড চেয়ারম্যান বাগ্নে জামাই জাকির হোসেন চৌধুরী। বদরপুর চৈতন্যনগর ব্লক প্রেসিডেন্ট বাগ্নে সেলিম কাজী, বাতিজা জুনাইদ চৌধুরী। এই পারিবারিক প্রভাব বিস্তারের রাজনীতিতে ক্ষুব্ধ বহু প্রবীণ কংগ্রেস কর্মী ইতিমধ্যেই মুখ খুলতে শুরু করেছেন। কেউ কেউ প্রকাশ্যে মন্তব্য করেছেন, করিমগঞ্জ কংগ্রেস আজ গণতন্ত্র নয়, চলছে হাফিজতন্ত্র। মহল থেকে এখন একটাই প্রশ্ন, দল কি নীরবে দেখবে এই ব্যক্তির হাতে সংগঠনের এমন দখলদারিত্ব? এই খবর প্রকাশ্যে আসতেই করিমগঞ্জ কংগ্রেসে এক প্রকার অস্থিরতা ছড়িয়েছে। দীর্ঘদিন ধরে পরিশ্রম করে আসা একাধিক সিনিয়র তরুণ দলীয় নেতাকর্মীরা, তাদের মধ্যে তীব্র ক্ষোভ হতাশার সঞ্চার হয়েছে। অভিযোগ উঠেছে দলীয় ত্যাগী ও যুগী প্রার্থীদের উপেক্ষা করে হাফিজ রশিদ নিজের পারিবারিক প্রভাব খাটিয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের খেলায় মেতে উঠেছেন। এদিকে ইস্যুটি নিয়ে বার্তালিপির তরফে হাফিজ রশিদের সঙ্গে যোগাযোগ করলে তিনি এমন অভিযোগের সত্যতা অস্বীকার করেন। তিনি বলেন, আমি কোনোদিনই আমার পরিবারের সদস্যদের কোনো পদের দায়িত্ব দিতে চাইনি। এমনকি জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়েস্তের সামনেও আমি এমনটা বলেছি। এরপর প্রদেশ নেতৃত্ব তাদের বিভিন্ন পদে নিযুক্তি দিয়েছে। এছাড়া আমার সহধর্মিণী গৌহাটিতে থাকেন। তিনি দায়িত্ব নিলে প্রদেশ কংগ্রেসের কোনো পদে নেবেন, সেখানে শ্রীভূমি করিমগঞ্জের কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব কেন নিতে যাবেন, মন্তব্য করেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। অপরদিকে ভোট গণনার বড় খবর। এখন পর্যন্ত খবর পাওয়া অনুযায়ী 200 পেরিয়ে গেল এনডিএ। পিছিয়ে পড়লেন তেজস্বী যাদব। আবারও কি বিহারে এনডিএ সরকার? পাটনার রাস্তায় উড়েছে গেরুয়া আবির। পাটলিপুত্রের মসনদে বসার ম্যাজিক ফিগার 122। সকালে পেরিয়ে গিয়েছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। যতই বেলা গড়াচ্ছে ততই উল্লাস বাড়ছে বিজেপি জেডিইউ এর। এবারে 200 পেরিয়ে গেল এনডিএ। মহাগঠবন্ধনের থেকে 5 গুণ এগিয়ে মোদী নীতিশের জোট। বিরোধীদের কার্যত হোয়াইট ওয়াশ করার পথে শাসক শিবির। এদিকে পিছিয়ে পড়লেন তেজস্বী যাদব। রঘুপুর কেন্দ্রে আপাতত 1273 ভোটে পিছিয়ে রয়েছেন আরজেডি তথা মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদ প্রার্থী, যা বিরোধী জোটের জন্য বড় ধাক্কা বলা চলে। 2043 আসনে বিশিষ্ট বিহার বিধানসভা এখন পর্যন্ত 41টি আসনে এগিয়ে রয়েছে মহাগঠবন্ধন। একইভাবে 31টি আসনে এগিয়ে রয়েছে তেজস্বী যাদবের দল অর্থাৎ আরজেডি। 5টি করে আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস ও বামেরা। জানা গেছে, এই বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সমস্ত আসনে রোড শো করেছেন এবং জনসভায় ভাষণ দিয়েছিলেন, সেগুলির সবকটিতেই বিজেপি এগিয়ে রয়েছে। অপরদিকে আজ দেশ জুড়ে পালিত হচ্ছে শিশু দিবস। শিশু দিবস হলো প্রতিটি নিষ্পাপ হাসির উদযাপন, যা জাতির ভবিষ্যতে প্রতিনিধিত্ব করে। 2025 সালের 14 নভেম্বর আজ শুক্রবার শিশু দিবস পালিত হচ্ছে। এই দিনে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠান, প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছর 14 নভেম্বর ভারত জুড়ে শিশু দিবস অত্যন্ত আনন্দ উৎসাহের সাথে পালিত হয়। এই দিনটি কেবল শিশুদের খেলা, গান বা উপহার দেওয়ার জন্য নয়, বরং তাদের অধিকার, শিক্ষা, উজ্জ্বল ভবিষ্যতের জন্য উদযাপন করা হয়। শিশু দিবস হলো প্রতিটি নিষ্পাপ হাসির উদযাপন, যা জাতির ভবিষ্যতে প্রতিনিধিত্ব করে। 1954 সালের 20 নভেম্বরের দিনটিকে শিশু দিবস হিসাবে পালনের জন্য ঘোষণা করেছিলেন রাষ্ট্রসংঘ। সেই ঘোষণা অনুযায়ী ভারতেও পণ্ডিত জওহরলাল নেহরুর মৃত্যুর আগ পর্যন্ত 20 নভেম্বরের দিনটিকেই পালিত করা হতো শিশু দিবস হিসাবে। 1964 সালে 27 মে জওহরলাল নেহরুর প্রয়াণের পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় প্রতি বছর 14 নভেম্বর দিনটি পালিত হবে শিশু দিবস। শিশুদের প্রিয় চাচা কাকা নেহরুর জন্মদিনকেই শিশু দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারপর থেকেই 14 নভেম্বরের দিনটি পালন করা হয় শিশু দিবস হিসাবে। অপরদিকে নবজাতক শিশু বিক্রি করায় শিলচরে গ্রেফতার দালাল। মায়ের সঙ্গে প্রতারণা করে শিশু সন্তানকে হস্তান্তর করা হয়েছিল অন্য এক দম্পতির কাছে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ শিশু সন্তানকে উদ্ধার করার পাশাপাশি গ্রেফতার করেছে একজনকে। তবে পলাতক রয়েছে ওই শিশুর বাবা এবং সৎ মা। সন্দেহ করা হচ্ছে ঘটনার পেছনে রয়েছে শিশু সন্তান বিক্রির এক বড় চক্র। এবং আজকের শেষ খবরটি, আবারও বিহারে মোদি ম্যাজিক। তৃতীয় স্থানে রয়েছে আরজেডি। বিহারে বিধানসভা নির্বাচনের গণনা চলছে। ট্রেন্ডে দেখা যাচ্ছে যে এনডিএ তার প্রতিদ্বন্দ্বী মহাজোটের চেয়ে
200টি আসনে এগিয়ে গণনার তৃতীয় স্থানে নেমে গেল আরজেডি, অর্থাৎ লালু যাদবের দল। আরজেডি প্রথমে 1.5 ঘন্টার মধ্যে বড় ধাক্কা খেয়েছে। এক সময়ের বৃহত্তম দল হিসাবে এগিয়ে থাকা আরজেডি এখন তৃতীয় স্থানে নেমে এসেছে।